হিরোইন নামটা শুনলেই কেমন একটা অন্ধকার বিধ্বংসী জগতের ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই ড্রাগটার যাত্রা শুরু হয়েছিল এক যুগান্তকারী ওষুধ হিসেবে? চলুন এই অলৌকিক ওষুধের এক ভয়াবহ আতঙ্কে পরিণত হওয়ার সেই ট্র্যাজিক গল্পটা আজ শুনে নেওয়া যাক। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা জটিল। কিভাবে এমন একটা জিনিস, যা একসময় মানুষের অসুখ সারানোর জন্য বানানো হয়েছিল, সেটাই আজ দুনিয়ার অন্যতম ভয়ানক একটা অবৈধ ড্রাগে পরিণত হল? আমরা এ অবিশ্বাস্য রূপান্তরের প্রত্যেকটা ধাপ খতিয়ে দেখব। আর এই গল্পটা কতটা মারাত্মক সেটা বুঝতে এই একটা সংখ্যাই যথেষ্ট। শুধু ২০২১ সালে আমেরিকাতেই ওপিওয়েড ওভারডোজে মারা গেছেন ৮০,০০০-এরও বেশি মানুষ। মানে বুঝতেই পারছেন, এই সংকটটা কোনো অতীত ইতিহাস নয়, এটা আমাদের বর্তমান। তো চলুন একদম শুরুতে ফিরে যাই, সেই সময়ে যখন হিরোইনকে দেখা হতো একটা বৈপ্লবিক সমাধান হিসাবে, এক কথায় এক নায়কোচিত বা বীরত্বপূর্ণ নিরাময়। এই গল্পের শুরুটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো, আফিম দিয়ে, যা তখন ছিল ব্যথা কমানোর অন্যতম উপায়। কিন্তু আসল মোড়টা আসে ১৮০৪ সালে, যখন বিজ্ঞানীরা এর থেকে মূল উপাদান মানে মরফিনকে আলাদা করতে পারলেন। এর ঠিক ৭০ বছর পর এক ব্রিটিশ রসায়নবিদ মরফিনকে আরও শক্তিশালী একটা যৌগে বদলে ফেললেন। তবে তখনও জিনিসটা ল্যাবের মধ্যেই ছিল। আসল খেলাটা শুরু হয় ১৮৯৮ সালে, যখন বায়ার নামের এক জার্মান কোম্পানি এটাকে ঔষধ হিসাবে বাজারে নিয়ে আসে। আর এর নাম দেয়া হলো হিরোইন, জার্মান শব্দ হিরোইশ থেকে, যার মানে হলো শক্তিশালী বা বীরের মতো। কারণ যারা এটা খেত তাদের নাকি ঠিক তেমনই অনুভূতি হতো। নামের মধ্যেই যেন একটা বিশাল প্রতিশ্রুতির ইঙ্গিত ছিল। বায়ার তো রীতিমতো এটাকে একটা মিরাকল ড্রাগ হিসেবে প্রচার করতে শুরু করল। তাদের দাবি ছিল এটা নাকি শুধু কাশির জন্যই সেরা নয়, মরফিনের মতো নেশা ছাড়াতেও সাহায্য করবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? তারা বলতো এটা এতটাই নিরাপদ যে শিশুদের কাশির সিরাপেও দেওয়া যাবে। ভাবা যায়? আর এখানেই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা। প্রতিশ্রুতি ছিল একটা নিরাপদ শক্তিশালী নিরাময়ের, কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো। খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে গেল যে এটা মরফিনের থেকেও বহুগুণ বেশি আসক্তিকর একটা পদার্থ। আর এরপরে এই অলৌকিক ওষুধ এক জনস্বাস্থ্য বিষয়ক আতঙ্কে পরিণত হল। খুব দ্রুতই গোটা বিশ্ব বুঝতে পারল তারা এক নতুন ধরনের ভয়াবহতার সামনে এসে দাঁড়িয়েছে। পরিস্থিতিটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। হিরোইন নেশা ছাড়ানোর বদলে আরও অনেক ভয়াবহ মাত্রায় নতুন নেশা তৈরি করছিল। ডাক্তাররা বুঝতে পারছিলেন একটা আসক্তি সারাতে গিয়ে তারা আসলে আরও গভীর এবং মারাত্মক একটা আসক্তির জন্ম দিচ্ছেন। বিপদটা বুঝতে পেরে সরকারগুলো খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিল। শুরুটা হয়েছিল ১৯১৪ সালে আমেরিকাতে, কিন্তু মাত্র এক দশকের মধ্যে মানে ১৯২৪ সাল নাগাদ দেশটা হিরোইনকে পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। আর এই পদক্ষেপটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। পরের ২ দশকে প্রায় গোটা বিশ্বই এটিকে অবৈধ বলে ঘোষণা করে দেয়। কিন্তু আইনি নিষেধাজ্ঞায় কি হিরোইন পৃথিবী থেকে উধাও হয়ে গিয়েছিল? না, একদমই না। এটা শুধু প্রকাশ্যে থেকে পর্দার আড়ালে চলে যায় আর জন্ম দেয় এক বিশাল অবৈধ সাম্রাজ্যের। হিরোইন উৎপাদনের কেন্দ্র কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে, মূলত ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে। যেমন ধরুন, ৫০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল ছিল এর মূল কেন্দ্র। আবার ৮০-র দশকে সোভিয়েত আফগান যুদ্ধের বিশৃঙ্খলার সুযোগে আফগানিস্তান, পাকিস্তান আর ইরানের গোল্ডেন ক্রিসেন্ট অঞ্চলটা প্রধান হয়ে ওঠে। আর এখন মানে একবিংশ শতাব্দীতে ভৌগোলিক দূরত্বের কারণে আমেরিকার বাজারের জন্য মেক্সিকান কার্টেলগুলোই প্রধান সাপ্লায়ার। কিন্তু আজকের বাস্তবতা আরও বেশি একপেশে এবং সত্যি বলতে ভয়াবহ। এখন সারা পৃথিবীর মোট আফিম উৎপাদনে প্রায় ৮০-৯০% আসে মাত্র একটা দেশ থেকে, আফগানিস্তান। এই একটা দেশ অবৈধ আফিমের বাজারকে প্রায় একাই নিয়ন্ত্রণ করছে। কিন্তু আসল প্রশ্নটা হল, হিরোইন কেন এত শক্তিশালী? কেন এর ফাঁদ থেকে বেরিয়ে আসাটা এত কঠিন? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি, তাহলেই এর ফাঁদের গভীরতাটা বোঝা যাবে। আর ভাগ্যের কী পরিহাস দেখুন, ইতিহাস আবার নিজেকেই পুনরাবৃত্তি করল।
90 দশকে অক্সিকন্টিনের মতো প্রেসক্রিপশনে লেখা ব্যথানাশক ওষুধের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ নিজের অজান্তেই ওপিওয়েডে আসক্ত হয়ে পড়ে, আর পরে তাদের অনেকেই সস্তা আর সহজলভ্য হিরোইনের দিকে ঝুঁকে পড়ে। এর আসক্তির চক্রটা মূলত 4টে ধাপে কাজ করে। প্রথমে এটা মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন ছড়িয়ে দিয়ে এক তীব্র আনন্দের অনুভূতি তৈরি করে। এরপর মস্তিষ্ক এই কৃত্রিম আনন্দের সাথে মানিয়ে নিতে গিয়ে নিজের স্বাভাবিক আনন্দ তৈরির ক্ষমতা কমিয়ে ফেলে। ফলে একই অনুভূতি পাওয়ার জন্য আরও বেশি ড্রাগের দরকার হয়, যেটাকে বলে টলারেন্স। আর সবশেষে শরীরটা এমন হয়ে যায় যে ড্রাগ ছাড়া চলতেই পারে না, তৈরি হয় শারীরিক নির্ভরশীলতা। আর কেউ যদি এই ড্রাগটা ছাড়ার চেষ্টা করে, তাকে যে কি অকল্পনীয় শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। সারা শরীরে, হাড়ে, পেশিতে তীব্র ব্যথা, বমি, অস্থিরতা। এই ভয়ঙ্কর উইথড্রল সিমটমসগুলোই একজন আসক্তকে বারবার ড্রাগের কাছে ফিরে যেতে বাধ্য করে। আর যখন মনে হচ্ছিল পরিস্থিতি এর চেয়ে খারাপ আর হতে পারে না, ঠিক তখনই বাজারে এলো ফেন্টানাইল। এটা ল্যাবে তৈরি একটা সিনথেটিক ওপিওয়েড, যা হিরোইনের চেয়েও বহু গুণ বেশি শক্তিশালী, কিন্তু উৎপাদনে অনেক সস্তা। আর এই কারণে আজকাল প্রায়ই হিরোইনের সাথে এটা মিশিয়ে বিক্রি করা হচ্ছে, যা ওভারডোজের ঝুঁকিকে এক লাফে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এই সংকট কিন্তু এখনও শেষ হয়নি, এটা একটা চলমান ট্র্যাজেডি। তবে ভালো খবর হলো, বিশ্বজুড়ে এটা মোকাবেলার জন্য নতুন নতুন পদ্ধতি নিয়ে কাজ চলছে। কিন্তু এখনকার দৃষ্টিভঙ্গিগুলো ঠিক কিভাবে এই সংকটকে মোকাবেলা করতে চাইছে? এখন মূলত 3টে প্রধান উপায়ে এর চিকিৎসা করা হয়। 1. মেথাডোনের মতো ওষুধ দিয়ে ড্রাগের প্রতি আকাঙ্ক্ষা কমানো। 2. ক্ষতি কমানো, যেমন ন্যালোক্সোন দিয়ে ওভারডোজ ঠেকানো বা পরিষ্কার সিরিঞ্জ দেয়া। আর 3 নম্বরটা হল কাউন্সেলিং বা থেরাপির মাধ্যমে আসক্তির মনস্তাত্ত্বিক কারণগুলো নিয়ে কাজ করা। আর এই লড়াইটা কিন্তু একটা বিরাট জনগোষ্ঠীর জন্য। সারা বিশ্বে এখন প্রায় 1 থেকে 2 কোটি মানুষ হিরোইনে আসক্ত। এটা শুধু একটা সংকট নয়, এটা একটা ভয়ঙ্কর জনস্বাস্থ্য বিপর্যয়। সুতরাং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো। আসক্তিকে একটা অপরাধমূলক কাজ হিসাবে না দেখে এটাকে একটা রোগ বা জনস্বাস্থ্য সমস্যা হিসাবে দেখা। তবেই হয়তো এর সঠিক মোকাবেলা করা সম্ভব হবে। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে যেতে চাই, যে অলৌকিক ওষুধ একদিন অনেক স্বপ্ন দেখিয়েছিল, তার তৈরি করা এই সংকটের সমাধান কি শুধু কঠোর আইন আর উন্নত চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ, নাকি এর জন্য সবচেয়ে বেশি দরকার সহানুভূতি আর মানবিকতা? ব্যাপারটা একবার ভেবে দেখা দরকার।